স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করার নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন ছিল সেটিকে অবৈধ ঘোষণার জন্য দায়ের করা রিটটি আজকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এখন পর্যন্ত তার এই পদে শপথ নিতে আর কোনো বাধা নেই। ২৬ মের মধ্যে শপথ আয়োজন না করা হলে তা আদালত অবমাননা করা হবে বলেও আদেশ দিয়েছে আদালত। দায়িত্ব নেয়ার ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য। আর এদিকে এনবিআরের কর্মচারী কর্মকর্তাদের কর্মবিরতি চলছেই। আমদানি রপ্তানি সহ পুরো রাজস্ব কার্যক্রমে স্থবিরতা। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কয়সার। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই আসি যে গত কয়েকদিন ধরে তো বেশ ঢাকায় আন্দোলন সংগ্রাম চলছিল এই ঢাকা দক্ষিণের মেয়রকে শপথ পড়ানো হবে কি হবে না এই নিয়ে, এবং মেয়রের যে প্রার্থী মেয়র যে ঘোষিত মেয়র শপথ নেননি এখনও, ওনার সাথে এক ধরনের টাগ অফ ওয়ার চলে আসছিল একজন উপদেষ্টার সাথে, স্থানীয় সরকার উপদেষ্টা। তো সর্বশেষ আজকে এই সংক্রান্ত যে আইনি বাধাটি ছিল সেটি তো একটি সুরাহা হলো আপাতত, যদিও তারা বলেছেন যে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন। তো কি মনে হয় যে আর এই মেয়রের কিন্তু আসলে সেরকম মেয়াদও নাই। ইলিয়াস খান কি মনে করেন যে আসলে ইগোতে পরিণত হয়েছিল? আমার ধারণা, আমি আমার বক্তব্যের শুরুতেই ইশরাক হোসেনকে কনগ্রাচুলেট করতে চাই। তিনি দীর্ঘদিন লড়াই করেছেন এবং আইনের বিজয় হয়েছে, এটি খুব ভালো দিক। সময় অল্প থাকলেও তিনি মেয়র হচ্ছেন, তার বাবাও মেয়র ছিলেন, আপনি জানেন। এটি খুব ভালো দিক, তারা ভালো কাজ করবে আশা করি। এবং যারা আপিল করবে বলেছে, এবং আপনি যে টার্মটি ইউজ করেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, এটি খুব আপত্তিকর বিষয়। তিনি কেন বাধা দিবেন যেখানে কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরও তিনি কেন বাধা দিলেন? এই বিষয়টা আমার কাছে স্পষ্ট না। নানা কথা শুনি, যেমন সরাসরি আসলে বাধা দেননি সেরকম মনে হয়। উনি 10টি 15টি ব্যাখ্যা দিচ্ছিলেন, আমরা নিশ্চয়ই দেখেছি। এবং নানা প্রশ্ন কথা তো আছে, যেমন আমি একটি উদাহরণ দিই শুধু, যে শেখ হাসিনা একজন পিয়ন 15.5 বছরে, তিনি তো 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছেন। 15.5 বছরে 400 কোটি টাকা। আর ওনার মন্ত্রণালয়ে একজন কি 2-3 মাস ছিলেন বোধ হয়, তিনিও নাকি 392 কোটি টাকা ধরা পড়েছে বা বলা হচ্ছে। দুদকে উনি গিয়েছিলেন। তো তিনি কেন বাধা দিলেন সেই প্রশ্নটি আমার এখনো আছে, যে এসব তার মন্ত্রণালয়ে ঘটছে, কিভাবে ঘটছে। এটা তো একদিনে ঘটেনি, নিশ্চয়ই তিনি টের পান। আমাদের কষ্ট কি জানেন? আমরা খুব হতাশ হচ্ছি এই কারণে যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের একটি দেশ উপহার দিয়েছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের যে প্রত্যাশা ছিল আমাদের পূর্বসূরীদের, আমরা কিন্তু সেটি পাই না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, সেই গণতন্ত্র আওয়ামী লীগ হত্যা করে ফেললো। কোনো মানুষের কোনো অধিকার থাকলো না, গণমাধ্যমের কোনো অধিকার থাকলো না। তারপর 90-এর আন্দোলন ধরুন আমরা একদম কাছ থেকে দেখেছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র। অনেক প্রত্যাশা ছিল আমাদের যে একটি গণতান্ত্রিক পরিবেশ বোধহয় এবার আসবে, সেটিও আসেনি। এবারও আমাদের যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, উনিও আছেন, আমরা সবাই আন্দোলন করেছি যে তাদের সঙ্গে হয়ে যে একটি ভালো পরিবর্তন আসবে। কিন্তু আপনি দেখুন 3 জন, আর কিন্তু দেখলাম বিরাট দরবেশ, কি যেন নাম, তারও বোধ হয় তানভীর। এটা খুব দুর্ভাগ্যজনক। এখনও বোধ হয় বিভিন্ন মিনিস্ট্রিতে ছাত্র প্রতিনিধি আছে, আমি জানি না আছে কিনা। 52 ভাষা আন্দোলনের পর ছাত্ররা কোথায়? আবার টেবিলে ফিরে গেছে, পড়ার টেবিলে। আন্দোলন তো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করে থাকে। তারপর 71-এর মুক্তিযুদ্ধের পর কোথায়? আবার টেবিলে ফিরে গেছে। এবার দেখলাম আমাদের ছাত্র বন্ধুরা এত বড় একটা বিজয়ের পরে, এটাও কিন্তু বিরাট বিজয়। এই কারণে আমাদের অনেকের মনে হতো, আমরা যে 3 জন আছে আমাদের মনে ধারণা হয়েছিল যে এই জগদ্দল পাথর সরানো সম্ভব না, কিন্তু সরেছে কিন্তু। এবং সেক্ষেত্রে তো আমি বলতে সবাই বলবেন যে ছাত্রদের বিশাল অবদান। তারা 36 দিন আন্দোলন করেছে, যদিও তারা পুরো ক্রেডিট নিতে চায়, বাট সেই সুযোগ নাই। কারণ 15.5 বছর ধরে
বিএনপি সহ যে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো, জামাত ইসলাম, অন্যান্য দল সবাই আন্দোলন করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে। বিএনপির নেতাকর্মীদের 60 লক্ষ মামলা, ঘরে বসে ভাই বোনকে দাওয়াত দিলে যে জামাতের মিটিং হচ্ছে ধরে নিয়ে গেছে, এগুলো তো হয়েছে। কিন্তু তারপরে এই জগদ্দল পাথর সরছিল না, শেষ পর্যন্ত তারা সরেছে। বিএনপির যে কথাটা বললাম, ঘরে ঘুমোতে পারেনি, যেমন ধরুন যে ছাত্রদল করেছে, তার ক্রস ফায়ারে যাওয়ার সম্ভাবনা আছে, তার জীবনে চাকরি না হওয়ার সম্ভাবনা আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ করতে পারবে না সেই সম্ভাবনা আছে, অনেক মামলা খাবে সেই সম্ভাবনা আছে, তারপর কিন্তু লড়াই করেছে। সব গণতান্ত্রিক সংগঠনগুলো সেগুলো করেছে, তারপরে কিন্তু চূড়ান্ত পর্যায়ে বিজয় টেনেছে। তো এই ছাত্রদের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা। এখন দেখি যে মব সৃষ্টি করে আপনার বিরুদ্ধে আমি মামলা দিব, আমি প্রেশার করব পুলিশকে, এগুলো আমাদের প্রত্যাশা না। আসলে আমি কথায় কথায় আমার সাথে কথায় না মিললেই আমার মত যদি আপনার দুজনকে চাপিয়ে দিতে যাই, ফোর্স ক্রিয়েট করবি, এটা কিন্তু এক ধরনের ফেসিজম। আপনার মতের সঙ্গে আমি একমত না হতে পারি, বাট আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি প্রয়োজন জীবন দেব। আজকে কিন্তু আরেকটা খবর দেখলাম যে ওই নির্বাচন কমিশনকে বোধহয় স্থানীয় সরকার, আমি একটু শেষ করি তো, স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি হঠাৎ করে মেয়রের ব্যাপারে এরকম রোল কেন প্লে করলেন আমি জানি না। নির্বাচন হলে আমি যেটা রেট করে দিই, ধরুন একজন এমপি হয়েছে, আমি রেট করে দিলাম, ভোটে জিতলো, সে আর এমপি থাকতে পারবে না বা কোর্টে দৌড়দৌড়ি করবে, এটা হতে পারে, এটা তো হওয়া উচিত না, বাট সেটি কিন্তু হয়েছে এবং সেটি কিন্তু হচ্ছে। যে এখন আমরা দেখলাম যে আপিল করবে, কেন এত এত অ্যালার্জি কেন? আগে যিনি মেয়র ছিলেন তিনি স্বৈরাচার ছিলেন, স্বৈরাচারের দোষর ছিলেন, ফেসিস্ট ছিলেন। তো ইশরাক হোসেন মেয়র হলে অসুবিধা কোথায়? আমার কাছে এটি স্পষ্ট না। সুতরাং আমি আবারও ইশরাক হোসেনকে কনগ্রাচুলেট করতে চাই এবং তার যারা কর্মী বাহিনী ছিল সকালে। ইশরাক হোসেন কিন্তু তরুণ উদীয়মান নেতা হিসেবে কিন্তু তার সাংগঠনিক দক্ষতা আমি শেষ করে আজকে বৃষ্টি যখন নামলো সকালে, আমি বাসায় ছিলাম, আমি চিন্তা করতেছিলাম এই মানুষগুলো এখন কোথায় যাবে। মুষলধারে 2-3 ঘন্টা ঢাকায় বোধ হয় এবছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আমরা রাস্তায় অনেক রাস্তায় ডুবেও গেছে। তো এটিতে একটা তার নেতা হিসেবে তার একটা বিশাল সফলতা। তার বাবা একজন সফল, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মেয়র হিসেবে তিনি ভালো ছিলেন, দীর্ঘদিন মেয়র ছিলেন, যদিও ফ্যাসিস্ট হাসিনা তাকে তিনি যে দেশে এসে মারা যেতে পারেন সেই সুযোগটাও দেয়নি। তো তার ছেলে হিসাবে ইশরাক হোসেন তিনি অত্যন্ত, এবং তিনি নিজেও কিন্তু অনেক সময় মাঠে এসেছেন, কর্মীদের উৎসোদ্দীপনা দিয়েছেন। এবং আজকে দেখলাম তারা একটি নতুন কর্মসূচি শুরু করেছে, 2 উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা। এটা আজকে না, আগেই ঘোষণা দেওয়া আছে, আগেই ঘোষণা করেছে, বা আজকে বেশি আলো এসছে তাদের পদত্যাগ করতে হবে। সুতরাং আমি আশা করতে চাই, যেহেতু বিষয়ে একটা সলিউশন, কোর্ট আমাদের সম্মান দিতে হবে, দিন শেষে তো আমাদের ভরসাস্থল কোর্ট। আশা করতে চাই যে অচিরে শপথ পড়াবেন। ওকে, আমি একটু অধ্যাপক মাহবুব কায়সার আপনার কাছেও একই বিষয় জানতে চাই যে এখানে কোর্ট যখন অর্ডার দিল বা নির্বাচন কমিশন, সেটি একটি সাংবিধানিক কমিশন, সেই অর্ডারটা দিলে সরকার আসলে এটি নিয়ে আসলে কেন গড়িমসি করার দরকারটা ছিল কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শুভাকাঙ্ক্ষীকে। বিষয়টি একটু ঘোলাটে হয়ে গেছে এবং যেভাবে ইলিয়াস ভাই বলছিলেন, প্রথম বিষয়টা কি আসলে প্রেস্টিজ ইস্যু হয়ে গেছিল? একটু সেরকমই আমি একটু বলছি। প্রথম বিষয়টা যে ইলিয়াস ভাই সার্বিক প্রেক্ষাপট জিনিসটা বলেছেন, আমরা একটু সবাই আসলে জানি না অনেকগুলো, আমরা তো আসলে খুব স্মৃতি বিভ্রম জাতি, অনেক কিছু জানি না। ধরুন এই পরিবারটিকে যেভাবে অত্যাচার করা হয়েছে, বিশেষ করে তার বাবা সেটি, এবং তিনি তো মানে গত সরকারের আমলে নির্বাচন করতে চেয়েও পারেন নাই, এবং একভাবে মানে সব নির্বাচনেই তো আসলে জালিয়াতি করা হয়েছিল। তা না হলে উনি ইশরাকের সম্পর্কে বলছি, ইয়াংদের মধ্যে যেভাবে মানে সাদেক হোসেন খোকার ছেলে হিসাবে নয়, ব্যক্তি ইমেজ দিয়েও উনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন এবং যেভাবে জনপ্রিয়, দক্ষিণাঞ্চলে যেভাবে জনপ্রিয় করেছেন, সেটি আসলে আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1, গত আন্দোলন সংগ্রামের সময় বিএনপি যখন আন্দোলন করছে, সব দল যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে, তখন কিন্তু যে 2-3 জন নেতৃত্ব এই ঢাকা মহানগরীর আন্দোলনটাকে খুব স্ট্রংলি ওন করেছেন, তাদের মধ্যে উনি একজন।
এমত অবস্থায় তার প্রতি মানুষের সিম্প্যাথি, ইভেন সাধারণ মানুষের সিম্প্যাথি, আমরা যারা রাজনীতি করি না, আমরা যারা সাধারণ নাগরিক, তাদেরও কিন্তু এক ধরনের যে ভালো মানুষ হিসেবে ওনার একটা সিম্প্যাথি আছে, নতুন ইমেজ তৈরি করেছে। তো এরকম একটি ব্যক্তিত্বকে এভাবে দিলে অসুবিধা কী ছিল, টেকনিক্যাল কি সমস্যা ছিল সেটা আমাদের জানার বিষয় নয়, আমরা জানিও না, আসলে পত্রপত্রিকা সেভাবে আসছেও না। টেকনিক্যাল সমস্যা আমি জাস্ট একটু আপনার সাথে যোগ করি যে টেকনিক্যাল সমস্যা সেটা নির্বাচন কমিশন বুঝবে, কারণ আইনটাই তো এরকম যে স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন কমিশন নির্বাচনের দায়িত্ব, ইলেকশন সে কে জয়ী হয়েছেন সেটা ঘোষণা করে মিনিস্ট্রিকে জানাবেন, মিনিস্ট্রি শপথের ব্যবস্থা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। এই তো সেটাই ছিল। আরেকটা বিষয় ছিল এখানে, একটা রেফারেন্সও তো আছে চট্টগ্রামের বিষয়টি যেভাবে হয়েছে। সুতরাং আমরা চট্টগ্রামের বিষয়টি একভাবে দেখব, ঢাকার বিষয়টি অন্যভাবে দেখব, এটি দৃষ্টিকটু, এবং দৃষ্টিকটু না, এটি সন্দেহ তৈরি করে। এবং ভাই যেভাবে বলছিলেন, সন্দেহের তো আরও কিছু জায়গা তৈরি হয়েছে। তবে পাশাপাশি আমরা এটাও একটু বলি, আমাদের একপাক্ষিক বলা তো আসলে উচিত নয়। এটা যেমন একটা সেন্টিমেন্ট, পাশাপাশি এটাও সেন্টিমেন্ট যে এখানে যাদের সাথে মানে সরকারের, বর্তমান সরকারের যাদের সাথে এখানে দ্বন্দ্ব আছে, আমি নামগুলোর উল্লেখ করছি না, এটি আমাদের উচিত, মানে নামটা রাখলাম, কিন্তু যে যাদের সাথে দ্বন্দ্বটা তৈরি হয়েছে তাদের যদি ভুল হয়ে থাকে সেটি আরও সহজে আলোচনার মাধ্যমে এর সমাধান করা। এটাকে রাস্তায় নামি, মানে কর্মী বাহিনীকে রাস্তায় নামতে হচ্ছে কেন আমি বুঝি না আর কি, যে বিষয়গুলো মৌলিক নয়। এই দেশের এখন মানুষের জনপ্রত্যাশা যে বিষয়গুলো, একটা বড় আমরা বড় একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া থেকে আমরা রক্তের বিনিময়ে আমরা দেশ এক ধরনের মুক্ত হয়েছে, আমরা সবাই রাস্তায় ঝুঁকি নিয়ে কাজ করেছি, এখানে আমরা করেছি, ওরা বেশি করেছে, আমরা কিন্তু সাপোর্টিং, আমরা আমাদের জায়গা থেকে, পেশাগত জায়গা থেকে আমরা অনেক সক্রিয় ছিলাম। আমাদের প্রত্যাশা কিন্তু এরকম নয়। আমাদের প্রত্যাশা হচ্ছে এই দেশটি যা পিছনে গেছে, এই দেশটি একটি নতুন যাত্রা, নতুন শুরু হবে, এবং সেই নতুন শুরুতে যদি আমরা শুরুতে এরকম বিভেদ তৈরি করি এবং একজন আরেকজনের পারস্পরিক মুখোমুখি হয়ে যাই, তাহলে তো আমাদের আর থাকলো না কিছু। আমি মনে করি এই মুহূর্তে ফোকাস হওয়া উচিত, যে সংস্কারগুলো হাত দেওয়া হয়েছে সেই সংস্কারগুলো, বিচারগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ, মানে যে গত সরকারের যে যারা দোষর ছিল, বা বিশেষ করে যারা ভয়াবহ রকম জালিয়াতি করেছে, রাজনীতিটাকে নষ্ট করেছে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে, ক্ষমতার অব্যবহার করেছে, সেই বিচারগুলোর ফোকাস করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দ্রুততম সময়ে নির্বাচনটা দিয়ে একটি জনপ্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া, সেটিতে ফোকাস না করে আমরা যদি এই বিষয়গুলোকে মানে কম প্রয়োজনে, আমি অপ্রয়োজনীয় বলবো না, সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই পক্ষ আমরা বুঝি, যে কেউ বলছে যে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে হবে, তারপরে জাতীয় নির্বাচন, সেটার পলিটিক্যাল রিজন আমরা বুঝি, আমরা এখানে না বললেও বুঝি। তো এটা একটা অবস্থান, কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে একটি শক্তিশালী অবস্থান যে জাতীয় নির্বাচনটা আগে দিতে হবে। তো কারণ হচ্ছে এখানেও কিন্তু রাজনীতি আছে, বিএনপি যেটা চায় সেটা তো রাজনীতি আছে। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সে তো রাজনীতি করবেই, আর নতুন যারা রাজনীতি, মানে এনসিপিতে সহ শুরু করে অন্যরা যারা ভাবছে তাদেরও রাজনীতি আছে। কিন্তু রাজনৈতিক চাওয়া পাওয়ার বিষয়গুলো যদি আমাদের সমস্যা সংকুল হয়ে ওঠে, এবং এই সুযোগটা নিয়ে যদি আমরা মূল ফোকাস থেকে সরে আসি, এবং আমাদেরকে ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ 16-17 বছর এই দেশে অত্যন্ত দুর্দণ্ড প্রতাপে যেভাবে হোক ক্ষমতা ছিল, এবং তাদের অনেক অর্থবিত্তের যোগান আছে। সুতরাং সেই জায়গা থেকে যদি এই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অনৈক্য তৈরি করি, এবং ছোট ছোট ইস্যু নিয়ে বড় করে ফেলি, এবং এখানে তখন সন্দেহ সংশয় বাড়াই, তাহলে যেটা ঘটবে সেটি হচ্ছে দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমি মনে করি এগুলোকে আরও সহজ সলিউশন হওয়া উচিত, সহজভাবে এটি দেখা উচিত, এবং ন্যায্যতার প্রশ্নে আমরা আসলে ছাড় দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা একটু আবার লক্ষ্য তো অভিন্ন, আমরা সবাই চাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র থেকে বঞ্চিত, তারা ভোটার, বিশেষ করে ভোটের কথা যদি বলি, এক ধরনের ভোটের ক্ষুধাহত মানুষরা আছে। কারণ এখন যাদের বয়স ধরুন 38 থেকে 45, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি, পার্লামেন্টে পারেনি, স্থানীয় সরকারে পারেনি, ট্রেড বডিতে পারেনি, প্রফেশনাল বডিতে পারেনি। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, এই যে বিজিএমএ নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, বিএমএ নির্বাচন, এগুলো একটা উৎসব ছিল। এই দেশটা, এই জাতি কিন্তু একটা নির্বাচনমুখী জাতি, এটা একটু বুঝতে হবে পুরো। যেমন আমি আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কভার করেছি, কেউ বুঝবে না যে এখানে নির্বাচন হচ্ছে, শুধু আপনি কভার করেছেন কি আমি হ্যাঁ। তো সেখানে শুধু গণমাধ্যমেই ভোট হয়, আসলে মানুষের মতামত বা কি, যেমন
সেন্টারে কেন আপনি বুঝবেন না যেখানে নির্বাচন হচ্ছে? আমি জ্যামাইকা একটা সেন্টারে গেছি, দেখি কোনো লোক নেই, অল্প কয়েকজন লোক। আমি কি এটা প্রসঙ্গটা বললাম এই কারণে, বাট ভাইজিটি বললেন যে আসলে তো আমরা নির্বাচন আমাদের কাছে এটা উৎসবের মতো। এই যে বিজিএমএ নির্বাচন, এফবিসিসি নির্বাচনে পুরো মতিঝিল এলাকা ট্রিপল টানিয়ে, এটা বিরাট ব্যাপার। কিন্তু সব নির্বাচনে পাঠিয়েছিল, পাড়ায় মহল্লায় কোথায় কমিটি হবে, একটা ছোট্ট পার্কে, ধরুন উত্তরা একটা পার্কে কমিটি হবে, সেখানেও বলে দেওয়া হতো যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অমুক সভাপতি, অমুক সেক্রেটারি। মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবং গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমি বিশ্বাস করি, আপনাকে তো ইলেক্টেড প্রতিনিধি থাকতে হবে। এটা কিন্তু আমাদের কিছু তো প্রসঙ্গ ইতিমধ্যে চলেই এসছে যে এই সরকার কিছু কিছু সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এবং বিভিন্ন কর্নার থেকে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সিদ্ধান্ত এই সরকারের নেওয়াটা সমীচীন হবে না, সেরকম বিষয়ে চলে আসছে। ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একদম খুব গুরুত্বপূর্ণ যেগুলো, সেই সব সিদ্ধান্তগুলো নিয়ে সংস্কার তো আমরা 10 মাস ধরে দেখছি, কিন্তু কোনো আউটপুট আমি এখনও দেখছি না। চেষ্টা করছে, বিভিন্ন মিটিং সেটিং করছে, অনেক স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলছে। বাট আমি কিন্তু একজন নাগরিক হিসেবে আমি একটি রেজাল্ট দেখতে চাই যে কি হলো কি হলো না, আমি যেন ভোটটা দিতে পারি। আমি আপনাকে পছন্দ করি না, ওনাকে যেন ভোটটা দিতে পারি, এটুকুই তো। আর বাংলাদেশের মানুষের মোটা চাল মোটা ভাত, এগুলো কিন্তু প্রত্যাশা। দেশের মানুষ, ধরেন আপনি আমি নানা কিছু চিন্তা করি, বাট নানা স্বার্থের সংঘাত আছে, স্বার্থের দ্বন্দ্ব, স্বার্থ দেখি আমরা। এদেশে 90% মানুষ এগুলো চিন্তা করে না। একজন ডেইলি নিডসটা ফুলফিল হলে, হ্যাঁ দেখুন, একজন মানুষ চিন্তা করে আমার মেয়েটি স্কুলে গিয়ে যেন ঠিকভাবে আসতে পারে, এটুকুই তো। যেমন আজকে আমি জানি না আপনারা ফেস করেছেন, ঢাকার দৃশ্যটা যা চিন্তা করুন, সারাদিন ভর বৃষ্টি ছিল। আমার খুব খারাপ লাগে যে এই নগরীর কবে শেষ হবে এমন দৃশ্য। যেমন আপনার এখানে আমি ভয়ে 2 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা আগে চলে আসছি, কারণ আমি রওনা করেছি আমার অফিস থেকে, যে যাইতে পারে কিনা জানি না। বাট দেখলাম যে কেন যেন ওই মুহূর্তে একটু অফিস ছুটির আগে তো দেখলাম যে একটু জ্যাম কম। আপনি নগরীটা জাস্ট ভিজুয়ালাইজ করেন, কাদা, রিক্সা যেতে পারবে না। ঢাকায় রিক্সা সংখ্যা বেড়েছে 3 গুণ মিনিমাম, পুরো রাস্তা ডুবে গেছে, এমন একটি অবস্থা। একটি আধুনিক নগরীতে 25% রাস্তা থাকার কথা, ঢাকায় আছে 7% বলা হয়। 7%-এ এই কারণ বাজার রাস্তাগুলো 3/4 কমপক্ষে দখলে। এই যে সামনের রাস্তা আপনাদের ভ্যান রেখেছে, গাড়ি রেখেছে, আবার অনেক গাড়িওয়ালা সাহেবরা ভ্যানের পরে আবার গাড়ি রেখেছে, আবার ওই পাশে চটপটি বিক্রি করছে। একটি গাড়ি অত্যন্ত, যেমন আপনার অফিসে আমি ঢোকার সময় এই গলিটা দিয়ে আমরা কেবল ঢুকছিলাম, এদিক দিয়ে গাড়ি যাওয়ার নিয়ম নাই আমি যতটুকু শুনলাম, কিন্তু এই আপনার অফিস থেকে যে একটা গাড়ি বেরোচ্ছে, আপনাদের গাড়িটা ঢুকতে পারছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পিছনে জ্যাম, ড্রাইভার যে পিছনে যাবেন সেই সুযোগও নাই। এরকম একটা অরাজক পরিস্থিতি। এই সরকার বিশেষ করে 5 তারিখের পরে অনেকগুলো আন্দোলন হচ্ছে। কালকে বোধহয় দেখলাম যে কোথায় 850টা আন্দোলন হয়েছে। চিফ অ্যাডভাইজারের দেয়াল পর্যন্ত হাজার হাজার মানুষ চলে যায়। আর আন্দোলন হলেই মেইন সড়কগুলো বন্ধ করতে হবে আন্দোলনকারীদের, নাইলে আন্দোলন হবে। এই যে তিতুমির কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, নিশ্চয়ই আমাদের মনে আছে। কি হাস্যকর, 5টি দিন আন্দোলন করলো, পুরো ঢাকা কোলাপস করলো। এরকম অরাজক পরিস্থিতি, এগুলো খুব পেইনফুল, আসলে খুব কষ্টকর। এই যে শাহবাগ, ঢাকার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, কিছু হলেই শাহবাগ বন্ধ করে দিতে হবে আগে। এগুলো অবসান হওয়া উচিত। শিক্ষকদের আন্দোলনের মুখে 18 দিনের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী। মাত্র 18 দিনের মাথায়। এর আগেও যিনি উপাচার্য ছিলেন তিনিও কিন্তু আন্দোলনের মুখেই বিদায় নিতে হয়েছে, তিনি শিক্ষার্থীদের। তো আর এর সাথে আরেকটা যোগ করি, আপনি একটু আগে আইইউটির কথা বলছিলেন, তো আইইউটির পাশেই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গতকালকে বোধহয় স্টুডেন্টরা শারীরিকভাবে হেনস্থা করেছেন যে অটো পাসের দাবিতে। কি হচ্ছে আসলে এই আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? আপনি তো ঠিকই বলেছেন। জি, আসলে অনেকগুলো ভুল একসাথে হচ্ছে। আমি এক এক করে বলি। কুয়েটের ঘটনা আমার যদ্দূর, আমি একটু যোগ করি, আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয়েছে এই সমস্ত সবকিছুর মূলে হলো ওই সাংবাদিক ইলিয়াস খান যেটি বলছিলেন যে মব,
এটি এইগুলো তৈরি করে 24 তৈরি করে জি দিয়েছে। আমরা এভাবে জিনিসটাকে দেখি যে 24 আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু স্বাধীনতা ধরুন আমি ধরে নিলাম কোট আন কোট স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই স্বাধীনতার পাশাপাশি কিন্তু স্বাধীনতার যদি মুদ্রার এই পিঠ হয় তাহলে ওই পাশটা হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। এখন আমি স্বাধীনতা ফিল করছি কিন্তু দায়িত্ববোধটা ফিল করছি না আমি। আবার এটাও ঠিক, আবার এটাও ঠিক ধরুন বছরের পর বছর সব ময়লাগুলো, সব প্রত্যাশাগুলো, সব আশা আকাঙ্ক্ষাগুলো জলাঞ্জলি দিয়ে সব কার্পেটের নিচে ঢুকে দেওয়া হয়েছে। আমি যে সিম্বলিক্যালি রিটোরিক্যালি বললাম, এখন কার্পেট যখন ওপেন হয়েছে সব ময়লা সামনে চলে আসছে। এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, ছাত্ররা যেমন সাধারণ মানুষ, ছাত্ররা বিভিন্ন জায়গায় এখন তো একটু কমেছে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আমরা দেখেছি কি পরিমাণ দাবি দেওয়া, কি পরিমাণ যৌক্তিক অযৌক্তিক কিন্তু দাবি দেওয়া শিক্ষাঙ্গনে সামনে এই অস্থিরতার পিছনে কি এই জিনিসটা কি আমি একটু আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমার ক্লিয়ার ধারণা নাই যে 5 আগস্টের পরে যে সরকারের পরিবর্তন হলো তার প্রেক্ষিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবাইকে ঢালাওভাবে যে বাদ দিয়ে দেওয়া হলো, সেইটা কি একটা এটার কারণ হতে পারে কিনা? যে অনেক যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে রাখার জন্য কিন্তু আবার পরবর্তীতে আন্দোলন করেছিলেন। সব কিছুই ঘটছে, কিন্তু আপনি এইভাবে বুঝুন যে আপনি যে পয়েন্টটা, যেই হাইপোথেসিসটা বলেছেন আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ কি, বাদ দেয়া হয়েছে, বাদ তো অনেকে স্বেচ্ছায় তো পালিয়েছে, রাইট? জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসরটা বুঝতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা এখন চলছে, যে মবটা চলছে, ভিসি মহোদয় উনি আমার সরাসরি শিক্ষক, সরাসরি আমানুল্লাহ স্যার, উনি ওনার একটা স্ট্যাটাসে ফেসবুকেও লিখেছেন যে আমি অটোপাস দেব না। এই অটোপাসের, এই ডিগ্রির এই অটোপাসের ঝামেলাটা কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই 7 কলেজ নিয়েও ফেস করেছি। তো সবাই মানে আমরা অটোপাস এই শব্দটা, এই কালচারটা কোত্থেকে আসলো, এটা পূর্বের লেগে আসি। এখন মানে আমার কথা বলবার সুযোগ এসছে বলে আমি যেটি বলবার নয় সেটিও বলে ফেলছি, আমার শিক্ষাকে আমি জলাঞ্জলি দিচ্ছি, এটা তো হতে পারে না, এটি হতে পারে না। এই জায়গাটা আমরা আসলে মিস করে যাচ্ছি। এবং ছাত্রদেরকে কেউ কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্ররা যেমন তাদের অধিকার তো না, এটা এক ধরনের দাবি তুলছে, কিন্তু এই দাবির পেছনে অন্য গল্প থাকতে পারে, অন্য পেছনের গল্প থাকতে পারে, সেটা এখন আইডেন্টিফাই করা খুব জরুরি হয়ে গেছে। কুয়েটের ঘটনাটি বরং অন্যরকম। কুয়েটের ঘটনাটি যেটা হয়েছে, একজন ভিসি তিনি নমিনেশন পেলেন, আবার শিক্ষকরা তাকে মানে বয়কট করলেন কিংবা বাধ্য হলেন। তো আমার মনে হয় এক্ষেত্রে আর একটু খুব সাবধানী হওয়া দরকার। কারণ কি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানে ভাইস চ্যান্সেলর মানে এই শব্দটাই কিন্তু অনেক ওয়েট। সুতরাং একজন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া, একজন হেডমাস্টার নিয়োগ দেওয়া আর একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া এক জিনিস না। আমার মনে হয় রাজনৈতিক ব্যক্তিত্বকে দিলেও সেখানে অনেক যাচাই বাছাই করে সর্বজন, একজন একাডেমিশিয়ান, একজন পণ্ডিত ব্যক্তি, আমরা যদি খুব বেশি পণ্ডিত নাও পাই, আমার হাতে যে রিসোর্সগুলো আছে তার মধ্যে সর্বজনগৃহীত, সুশীল এবং ভদ্রচিত এবং মোটামুটিভাবে একটু হোমওয়ার্ক করে দিলে এই সমস্যাগুলো মনে হয় কম হতো। আরেকটি বিষয় বলি, 2-1টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই অভিযোগগুলো আসছে, যেটি খুবই দুঃখজনক, যে আগের সরকারের সাথে তাদের যোগসূত্র ছিল, তাদের সাথে যোগাযোগ রাখতেন। এমনিতেই সামাজিক যোগাযোগ তো আমার শিক্ষক, আমি তো সমাজের নাগরিক রাখবো, কিন্তু আদর্শিক যে যোগাযোগটি অথবা তাদের হয়ে কাজ করবার যে প্রমাণ, সেরকম যদি এখনও যদি পাওয়া যায়, তাহলে সেই ঘটনাটি আসলে আমাদের জনমনে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকদের মনে এক ধরনের উষ্মা তৈরি করবে এবং সেটার রিয়াকশন আমরা দেখব। এটি তো আমাদের জানা থাকা দরকার। সুতরাং আমরা মনে করি যে ইন্টারিম সরকারকে এই রিকোয়েস্টটাই করব যে আপনারা এই পদগুলোতে যখন দেবেন, শুধু এখানে না, আরও অনেকগুলোতে অনেক অভিযোগ আছে, সাংবাদিক ক্ষেত্রে অভিযোগ আছে, অনেক বড় জায়গায় বেশ কিছু, সব সেক্টরে কিন্তু এই অভিযোগগুলো দেখছি। যাচাই বাছাই করে দিলে, সচিবালয়ে তো আছেই, সচিবালয়ে তো এখন আপনি তো এটা ঠিক যে আপনি ওভারনাইট ধরুন রাতারাতি সব প্রশাসনের সব লোককে আপনি সরিয়ে দিতে পারবেন না, কারণ এখানে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে, প্রতিষ্ঠানটা চলতে হবে। এটা তো আর আমাকে বসিয়ে দিলে তো আমি সচিবালয় চালাতে পারবো না। একটা চেইন অফ কমান্ড বলে একটি ব্যাপার আছে, একটু ডেভেলপমেন্ট এইভাবে গড়ে তোলার ব্যাপার আছে। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই লোকগুলোর ব্যাপারে সরাসরি অভিযোগ আছে, তাদের সাথে যোগসূত্র যোগসাজশের ব্যাপার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে বিশেষ করে, এবং গত সরকারের দুর্নীতির অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। তাদেরকে যদি কোনো না ছোট পদেও দেন, এখন ছাত্ররা কেন, সাধারণ মানুষও কিন্তু প্রতিবাদ করবে। এই কথাটি আসলে সবাইকে একটু বুঝতে হবে।
ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় যেতে চাই, সাংবাদিক ইলিয়াস খান, এই যে জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়টি, যে প্রায় ৮-১০ দিন হয়ে গেল তারা কর্মবিরতি পালন করছেন, এবং গতকালকে তো তারা নতুনভাবে, আগে ছিল কলম বিরতি, গতকালকে তারা চেয়ারম্যানেরও অপসারণ দাবি করেছেন, যে এবং তারা এখন পর্যন্ত কলম বিরতি পালন করছেন। তো রাজস্ব খাত তো খুবই সেন্সিটিভ, তারাই রাষ্ট্র যে চলবে সেই অর্থকড়ি তারাই নিয়ে আসে। তো এই অচল অবস্থা চলছে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বলার আগে আমি ওনার সাথে একটু যোগ করি যে দেশে যে অবস্থা এখন, বিভিন্ন যে অটো পাস চায়, ইন্টারমিডিয়েট এসএসসি পাস না করে ইন্টারমিডিয়েট ভর্তি হতে চায়, এগুলো শেষ করার জন্য ওই যে কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় রাতারাতি। তারপরে আমি ধরুন কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছে, আমি তো জেনে ভর্তি হয়েছি যে এটা পুরো আবাসিক বিশ্ববিদ্যালয় না। যেমন জগন্নাথের কথাই আমি বলছি, তারা তো যারা ভর্তি হয়েছে তারা জেনে ভর্তি হয়েছে যে ঢাকা আমি পুরো আবাসিক বিশ্ববিদ্যালয় এটি না। এখন আমাকে 70% দিতে হবে টাকা আমি যেখানে থাকবো। যাই হোক, এসব অরাজকতা বন্ধের জন্য রাজনৈতিক সরকার লাগবে বাংলাদেশে। রাজনৈতিক সরকার না হলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি কথায় কথায় রাস্তায় নেমে গেলাম, আমি প্রধান অফিসার বাড়ির দেয়ালের সঙ্গে চলে গেলাম, আমি নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করে দিলাম। এগুলো যদি নিয়ন্ত্রণ করতে হয় রাজনৈতিক সরকার লাগবে। সুতরাং এই সুযোগে আমি বলে রাখি, এই সরকার এখন যারা আছেন খুব সম্মানিত ব্যক্তি, আমরা বলতে চাই যে যত দ্রুত সম্ভব এই ধোঁয়াশা না রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। দলগুলো, গণতান্ত্রিক দলগুলো যারা ভোটের জন্য লড়াই করেছে দীর্ঘদিন, তারা যাতে নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধি, নট লাইক শেখ হাসিনা, প্রকৃত জনপ্রতিনিধি, ওইরকম জনপ্রতিনিধি না সব জনপ্রতিনিধিকে পালিয়ে যেতে হয়। অনেকে বিদেশে পালিয়ে গেছে, এবং ছোটোখাটো যারা জনপ্রতিনিধি ছিল তারা কিন্তু বাড়িঘরে নেই ম্যাক্সিমাম। হ্যাঁ, এরকম যেন না। আর এই প্রসঙ্গে আসি, এই প্রসঙ্গে ডিটেল জানি না, বাট আমরা গণমাধ্যমের কল্যাণে যতটুকু দেখেছি, আপনি তো বলেছেন একটা রাষ্ট্রের কি মানবদেহে যেমন ব্লাড, একটা রাষ্ট্রের ব্লাড হচ্ছে তার অর্থনীতি। সেটি যদি এইভাবে ভেঙে পড়ে, এই কর আদায় না হয়, নানা ধরনের জটিলতা আছে। যারা সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত তারা আরো ফিল করছে, বলতে পারবে। শুধু ব্যবসার বিষয় না, কারণ আমার নিত্য প্রয়োজনীয় দিন আমদানি বন্ধ আছে, আমদানি পণ্য খালাস হচ্ছে না, এর বিশাল প্রভাব পড়বে কিন্তু। এবং এত একটি ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, কত চাহিদা রয়েছে। তো এগুলো সরকারের বোধোদয় হওয়া উচিত, ওনাদেরও বোধোদয় হওয়া উচিত। একটা সলিউশন দরকার। ওনারাও অনড় থাকলে, সরকারও অনড় থাকলে, তাহলে তো সমাধান হবে না। এটা তো খুব কী বলে, সমাধানযোগ্য বিষয় আমি মনে করি। কারণ যারা করেছেন নিশ্চয়ই কোনো বিবেচনা থেকে করেছেন, আর যারা মানছেন না তারা তো বাস্তবতা জানছেন। সুতরাং বসে এটি সমাধান করা উচিত। সমাধান গত পরশুদিন তো অর্থ উপদেষ্টার সাথে যারা আন্দোলন করছেন তাদের সাথে একটি বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে একটা ইন্টারেস্টিং বিষয়, বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বললেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে, কিন্তু এদের পক্ষ থেকে আবার বলা হচ্ছে না, বৈঠকে ফলপ্রসূ হয়নি। তো আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে কোন দিকে যাচ্ছে। মাহবুব কায়সার যদি বলতেন এই বিষয়ে খুব সংক্ষেপে, আমাদের সময় শেষ। আচ্ছা, এটি আসলে এনবিআর তো দেশের অর্থনৈতিক রেভিনিউ কালেকশন এবং এই চালিকা শক্তি হিসেবে কাজ করে, এবং বহুদিন ধরে এটি আছে। আমি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি যে যারা এখন দেশে পরিচালনায় আছেন তাদের মধ্যে বেশ আমাদের জানা মতো আমাদের প্রজন্মের বেশ কয়েকজন ভালো অর্থনীতিবিদ সেখানে কাজ করছেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে আরও মানে ডক্টর ইউনূস নিজেই অর্থনীতির লোক। মানে কেন এনবিআরকে হঠাৎ করে কি এমন ঘটলো, এনবিআরকে ইয়ে করতে হবে, বাতিল করতে হবে, বা তার বিকল্প কি? তাহলে নিশ্চিত তারা ভেবে রেখেছেন, তাহলে সমাধানটা হচ্ছে না কেন? এই জিনিসটি এখনো ধোঁয়াশা আছে। জনপ্রিয় একটা কথা কিন্তু আছে। আমি যতদূর জানি, আমি একটু আপনাকে বলি যে এনবিআর যারা আন্দোলন করছেন তারাও বলছেন যে এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করবে, যে রাজস্ব নীতি এবং রাজস্ব প্রয়োগ, এই দুইটা বিভাগ করতে তাদের এটা নিয়ে কোনো দ্বিমত নাই, তারাও চান এটি। কিন্তু সমস্যা হয়েছে যে এই বিভাগগুলোর প্রধান কে হবেন। ওনারা বলছেন যে ওনাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জন্য এখান থেকে যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এদের মধ্য থেকে অথবা উপযুক্ত অন্য কাউকে পাওয়া গেলে, এখানে তারা মনে করছেন যে একটি নির্দিষ্ট ক্যাডারের লোকজন বসানোর জন্য। আমার এইবার আমি আপনার ক্লু ধরে শেষ পয়েন্ট এটা বলি, এখানে ধরুন শুধু এনবিআর না, ব্যুরোক্রেসির, অর্থনৈতিক ব্যুরোক্রেসি বা যে কোনো ব্যুরোক্রেসিতে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে দুর্নীতি। সুতরাং
সরকার কি ভাবনা থেকে এই কাজটি করছেন সেটা সরকার ভালো জানেন। তো সরকার তো অবশ্যই চাইবেন না দেশ কোনো যে একটা নতুন মানে কেওয়াস ফ্রন্ট খুলে তো সরকারের লাভ নেই, সুতরাং কেওয়াটিক ফ্রন্ট খুলে সরকারের লাভ নেই। সুতরাং সরকার নিশ্চয়ই ভেবেচিন্তে করছেন। তবে এটা ঠিক যে প্রশাসনের যে বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের যে প্রভাব প্রতিপত্তি সব সেক্টরে যেভাবে জালের মতো বিস্তৃত, এটি শুধু এখানে শিক্ষা ক্যাডার, সব ক্যাডারেই, সমবায় ক্যাডার, সব ক্যাডারেই কিন্তু অ্যাডমিন ক্যাডারে আমরা এখন মৌলিকভাবে সেই রিফরমেশনটা এখন করতে হবে যে অ্যাডমিন ক্যাডারকে কি দেশ পরিচালনার সব দায়িত্ব দিতে হবে কিনা, দিলে আমাদের ব্যক্তিগত অসুবিধা যদি ভালো চালায়। আমি জানি না ব্যুরোক্রেসি, আমি নিজে একসময় ছোট মানে একসময় ওই জগতের লোক হতে পারতাম, কিন্তু আমি বলছি যে আমার ট্রেনিং নাই, আমার জানা নাই, কিন্তু পারসেপশন যেটি আছে সেটি হচ্ছে অ্যাডমিন ক্যাডারের ক্ষমতাটাকে অনেক বেশি রেশনালাইজ করা খুব জরুরি হয়ে পড়েছে। তা না হলে এই আজকে এনবিআর, কালকে ট্যাক্স, এরপরে অন্যান্য ছোট অনেকেই কিন্তু অসন্তোষ আছে, শিক্ষা ক্যাডারকে নিয়ে যথেষ্ট অসন্তোষ আছে। শিক্ষা ক্যাডার পুরোটাই নিয়ন্ত্রণ করছে অ্যাডমিন বিভাগ। তো আমার কাছে মনে হয় পরিচালনার স্বার্থে যদি অ্যাডমিনকে এম্পাওয়ার করা হয়, করতে হয়, করবেন, কিন্তু সেটি করতে গিয়ে অন্য আরেকটা ফ্রন্টকে যদি আপনি অসন্তুষ্ট করেন এবং তাদের যদি সবাই তো আসলে ক্যারিয়ারটা গ্রোথটা দেখতে চায়, সুতরাং ক্যারিয়ার গ্রোথে যদি একটা জায়গায় থেমে যেতে হয় সেটিতে অসুবিধা কিন্তু আছে। এবং এটি আমার মনে হয় সুরাহা সামগ্রিকভাবে করা উচিত, শুধু এনবিআর নিয়ে না, সামগ্রিক পলিসিতে এই পরিবর্তন আনা উচিত। জি, ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই শেষ করব। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।